অদ্ভুত এক প্রেমে জড়িয়েছিল তে আর জাংকুক। প্রেমিক ছিল মানে জাংকুক ছিল তের 3 বছরের ছোট, এবং জাংকুক ছিল তার ছোট পুপি কিম সোকজিনের ছেলে। জাংকুক ছিল কিম সোকজিন আর কিম নামজুনের একমাত্র ছেলে। আর তে আর জাংকুকদের বাড়ি পাশাপাশি হওয়াতে জাংকুক প্রায় প্রতিদিনই তেদের বাসায় আসা যাওয়া করে। তেই পরে অনার্স 3য় বর্ষে আর জাংকুক ইন্টার 2nd ইয়ারে। তে যখন ভার্সিটিতে যাওয়ার জন্য বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করত, তখন জাংকুক তার গাড়ি নিয়ে এসে থেকে ভার্সিটিতে পৌঁছে দিত। তবে শুনতে আজব লাগলেও এটাই সত্যি যে তেই জাংকুকে আপনি করে বলতো আর জাংকুক তেকে তুই করে ডাকতো। অদ্ভুত না ব্যাপারটা? তেই তার রুমে বসে আছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে। আকাশে হালকা মেঘের আভাস, কোমল ঝিরিঝিরি বাতাস বইছে। তেই জানালার পাশে বসে জাংকুকের একটা ছবি হাতে নিয়ে ছবিটির দিকে তাকিয়ে থেকে ছবিটির সাথে কথা বলতে থাকে। সত্যি, শুনতে আজব লাগলো এটাই সত্যি যে আপনি আমার 3 বছরের ছোট হয়েও আমি আপনাকে আপনি বলে ডাকি, আর আপনি আমাকে ডাকেন তুই করে। অদ্ভুত না? হ্যাঁ, সত্যি অদ্ভুত। তবে এমন না যে আপনি আমাকে তুই আড়ালেই ডাকেন, শুধু আপনি সবার সামনে কি অবলীলাই না আপনি আমাকে তুই করে ডাকেন। আপনি জানেন, আপনি রাগলে আপনাকে আমার ভীষণ ভালো লাগে। রাগলে যে সবার সামনে আমাকে তুই তুকারি করে কথা বলেন, তখন আপনাকে আমার খুব আপন মনে হয় জাংকুক। আপনি রেগে গেলে আমি চুপ হয়ে যাই। কেন চুপ হয়ে যাই জানেন? কারণ আপনার রাগগুলো আমি খুব উপভোগ করি। সেটা কি আপনি জানেন? তবে সবার সামনে তখন আমি মন খারাপ করে থাকার ভান করতাম। তখন আব্বু আম্মু আমাকে বলতো, থাক মা, কষ্ট নিস না, জানিসই তো তোর ওই ছোট পুকুর ওই ছেলেটার ব্যবহার এমনই। ওর মুখের উপর কেউ কথা বলা ও একদমই পছন্দ করে না। শুনতেই তুই আর তোর পুপির বাড়িতে অযথা যাস না। ওই ছেলে কবে কি করে বসে, আমরা তো আর জাংকুকে কিছু বলতে পারবো না, তাই তোকেই নিষেধ করছি। আমি তখন বাবা মায়ের কথা শুনে মনে মনে বলতাম, মা, আমি যে পুপির বাসায় যাই শুধুমাত্র জাংকুকে একবার চোখের দেখাটা দেখার জন্য। মা, আমার যে জাংকুকের সাথে মনের প্রেম হয়ে গেছে। আমার যে তাকে না দেখলে কষ্ট হয় মা। আমি যে জাংকুককে খুব ভালোবাসি মা, কিন্তু সেই কথাটা যে কখনো আমি ওকে মুখে বলতে পারবো না। না, কখনোই বলতে পারবো না। আপনি জানেন জাংকুক, প্রতি রাতে আপনার ছবি এঁকে ড্রয়িং খাতাটি শেষ করা হলো আমার দৈনন্দিন কাজ। আপনি জানেন, আপনার দুষ্ট চোখগুলো বড় জ্বালাতন করে আমায় আমার ঘুমের দেশে। আপনার চোখের নেশায় বারবার আমি হারিয়ে যাই অজানা কোনো দেশে। আপনার হঠাৎ আমার উপরে চেঁচামেচি করাটা আমার কাছে অনুভূতি মনে হয়। আপনার আর চোখে তাকানোটা আমার মনের মণিকোঠায় গিয়ে ছুঁয়ে যেত। কারণ আমার মন যে আমার ছিল না জাংকুক, মনটা যে আপনার হয়ে গিয়েছিল। আপনার ভাবনায় প্রতিটা রাত কাটে আমার নির্ঘুম। সেটা কি আপনি জানেন জাংকুক? না, সেটা আপনি কখনোই জানতে পারবেন না, কারণ আমি আমার অনুভূতির কথাগুলো কখনোই আপনাকে বলতে পারবো না। এটাও আমি কখনো বলতে পারবো না যে আমি আপনাকে ঠিক কতটা ভালোবাসি। আমি আপনাকে ভীষণ ভালোবাসি জাংকুক, অনেক ভালোবাসি। কিম সোকজিন তেকে খুব ভালোবাসে নিজের মেয়ের মতো, তাই যখন তখন জিন তেকে কল করে জিনদের বাসায় যাওয়ার জন্য তেকে বলে। এমনই এক বিকেল বেলায় জিন তেকে কল করে বলে তাদের বাসায় যেতে। সাথে সাথে তেই এক মুহূর্তের জন্য দেরি না করে লাফিয়ে রেডি হয়ে বেরিয়ে যায়। কারণ একটাই, জাংকুককে দেখতে পারবে বলে। প্রায় 30 মিনিটের ভিতরে তেই পৌঁছে যায় জাংকুকদের বাসায়। বাসায় পৌঁছে তেই স্পষ্ট দেখতে পেল জাংকুক একা সোফায় বসে বসে ফোনে গেমস খেলছে। জাংকুক তেকে দেখা মাত্রই অন্য সাইডে বসা ওর বন্ধু বান্ধবীর দিকে চলে গেল। আর তেকে জেলাসি করার জন্য জাংকুক বান্ধবীদের গায়ের সাথে লেগে বসে কথা বলতে থাকে। কিম সোকজিন মানে তের ফুফু তেকে বলেছে তার বাবার জন্য পায়েস আর চিকেন কারি করেছে, কারণ তের বাবা যেই হোক এই দুটো খাবার খুবই পছন্দ করে। জিন একটা হটপটে তের বাবার জন্য পায়েস আর চিকেন কারি দিয়ে বলে এগুলো নিয়ে বাসায় দিয়ে আবার যেন এখানে আসে।
তখন মনে মনে ভাবতে থাকে, না আমি আর আসবো না এখানে। উনি আমাকে দেখেও না দেখার ভান করেছিল, আর ওইসব মেয়েদের গা ঘেঁষে ঘেঁষে কথা বলে। থাকুক থাকুক উনি ওনার বান্ধবীদের নিয়ে, আমার কি, আমি চলে যাব। আমি আর একদম এই বাড়িতে আসবোই না, না কখনোই আসবো না ভেবে তে সিঁড়ি বেয়ে যখন নামতে গেল, ঠিক তখনই জাংকুক দ্রুত তের সামনে এসে দাঁড়ালো। তাই এতে করে চমকে যায়, আর হঠাৎ করে জাংকুক তের হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে তেকে। আর সাথেই তের ঘাড়ে গভীর একটা কামড় বসিয়ে দিয়ে জাংকুক তেকে বলে, তোকে আমি এইভাবে জেলাসিতে শেষ করে দেবো তেই। তোকে আমি এক বিন্দুও শান্তিতে থাকতে দেব না। তোকে আমি আগুনে পুড়িয়ে মারবো না তেই, তোকে আমি জেলাসির আগুনে পুড়িয়ে মারবো, মাইন্ড ইট। বলেই তেকে ছেড়ে দেয়। জাংকুকের এমন কথাগুলো শুনতেই তার চোখে পানি চলে আসে। বাড়িতে ফিরে তাই কান্না করতে করতে শেষ। পাষাণ ছেলে, আমি আর কখনোই আপনার সামনে যাব না। আপনার আপনার মন যা চায় আপনি তাই করুন, আমি আর আপনাকে নিয়ে এক বিন্দু পরিমাণ ভাববো না। তার কান্নার মাঝে তার ফোনটা বেজে উঠল। তেই দেখলো জিন আবারও কল করেছে তেকে। তে চোখের পানি মুছে কলটা রিসিভ করে, হ্যালো ফুফি। কি রে মা, কই তুই? এখনো আসতেছস না কেন? তোকে বললাম না রাতে আমরা সবাই একসাথে খাবো, তাড়াতাড়ি বাসায় চলে আয়। আচ্ছা ফুফি, আমি আমি আসছি বলেই কলটা কেটে দেয় তেই। আমি আমি এখন কি করব? আমি ওই বাড়িতে গেলে তো ওনার সামনে আমাকে পড়তেই হবে। না, আমি আমি যতটা সম্ভব ওনার সামনে থেকে দূরে থাকবো। ওনার সামনে আর যাব না, কখনোই যাব না। তাই এসব ভেবে জিনের বাড়িতে আবারও চলে যায়। খাবারের টেবিলে জিন, তেই আর এম খাবার খাওয়ার জন্য বসেছে। জিন সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছে। তেই দেখলো সবার সাথে জাংকুক নেই। তাই ভাবছে, আশ্চর্য, আমি এখানে আসার পর থেকে একবারের জন্য ওনাকে দেখলাম না। কোথায় উনি? তাহলে কি উনি, আমি আছি বলে উনি খাবার খেতে আসেনি? উনি উনি ওনার রুম থেকেও বের হয়নি? তাই ভাবতে তার চোখ জোড়া অশ্রু জলে ঘোলা হয়ে গেল। এদিকে জিন তের প্লেটে খাবার দিয়ে দিয়েছে, কিন্তু তাই সেটা লক্ষ্যই করেনি। তেকে অন্যমনস্ক হয়ে থাকতে দেখে জিন তেকে বলে, কি রে মা, খাচ্ছিস না যে? জিনের কথায় তের ঘোর কাটলো। এই তো বুফি, খাচ্ছি বলে তাই খাবার খেতে থাকে। খাবারের মাঝে তখন আরেম জিনকে বলে ওঠে, দেখো জিন, আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, তোমার ছেলেকে তুমি এতটা লাইট দিও না, একটু শাসন করো। এই তোমার প্রশ্রয় পেয়ে ছেলেটা আজ এতটা বদমেজাজি আর বেয়াদব হয়েছে। আজকাল তো আমার কোনো কথাই শুনতে চায় না সে। জিন, এখনো সময় আছে, ছেলেকে শাসন করো, সামলাও, না হলে পরে তোমাকেই পস্তাতে হবে। তোমার ছেলে এই বয়সে পার্টিতে যায় বন্ধুদের সাথে। তুমি কি ব্যাপারটা বুঝতে পারছো জিন? তোমার ছেলে নষ্ট হয়ে যাচ্ছে। জিন, এখনো সময় আছে, ছেলেকে সামলাও। আজকালকার পার্টি মানেই তো মদ খাওয়া, নেশা করা, নোংরা মেয়েদের সাথে। যাক, আমি ওসব বলবো না, আর আমি ওসব বলতেও চাই না। যা বলেছি কথাগুলো মনে রেখো, আর সেই অনুযায়ী কাজ করো, বুঝেছো? আমার খাওয়া শেষ, আমি উঠলাম বলেই আরেম খাবারের টেবিল থেকে উঠে চলে যায়। তবে আরেম একটা জিনিস একদমই লক্ষ্য করেনি, যে ওর এমন কথায় জিন কষ্ট পেয়েছে আর জিনের চোখে পানি চলে এসেছে। তবে তে ব্যাপারটা ভালোভাবে লক্ষ্য করেছে। আরেম চলে যাওয়ার পর তে জিনের কাছে গিয়ে তে তার ওড়না দিয়ে জিনের চোখের পানি মুছে দেয়। জিন এতে করে তাকে শক্ত করে জড়িয়ে ধরে আরও একবার কেঁদে নেয়। পরক্ষণে জিন নিজেকে সামলে নিয়ে তেকে বলে, জানিস মা, এই লোকটা সারাটা জীবন আমাকে এইভাবে কাঁদিয়েছে, কখনো আমার কষ্টটা বুঝেনি। বাবা মায়ের পছন্দের ছেলেকে বিয়ে করে আজ নিজের 30টা বছর এভাবে কষ্ট পেয়ে আসছি। বিয়ের পর 10 বছর কোনো ছেলে মেয়ের মুখ আমি দেখতে পারিনি। ব্যবসার জন্য 10 বছর আমার কাছ থেকে মানুষটা দূরে ছিল, কখনো ভালোভাবে আমার সাথে একটা কথাও বলেনি। পরে আল্লাহর রহমতে আমার জাংকুক এলো আমার কোল জুড়ে। এরপর আর বাচ্চা নেওয়ার কথা আমি ওনাকে বলতেও পারিনি, আর ওনারও তেমন কোনো মত ছিল না। আমার একমাত্র ছেলে,
আমার একমাত্র ছেলে জাঙ্কুক। জাঙ্কুককে ছাড়া আমার দুনিয়াটা অন্ধকার মনে হয়, তাই ছেলেকে আমি শাসন করতে পারি না। তেই আজকে জাঙ্কুক ওর একটা বন্ধুর জন্মদিনের পার্টিতে গেছে, সারা রাত সেখানেই থাকবে। বাবাকে তো বলবে না ছেলে, সেটা আমি খুব ভালো করেই জানি। তাই আমি ছেলেকে বলেছি পার্টিতে যেতে আর আনন্দ করতে। জিনের কথা শুনে তে এবার ভাবছে, তার মানে জাঙ্কুক বাসায় নেই, পার্টিতে গেছে। আর এই জন্যই আমি এখানে আসার পর থেকে ওনাকে দেখিনি। জানিস মা, আমার খুব অভিমান হয় এক এক সময়। আমার আমার কেন যে তোর মতো এমন একটা মিষ্টি মেয়ে হলো না। আমার জাঙ্কুক যদি তোর থেকে বয়সের দিক দিয়ে বড় হতো, তাহলে তাহলে আমি নিজে তোকে আমার ছেলের বউ করে সারা জীবনের জন্য আমার মেয়ে করে রেখে দিতাম। কিন্তু আমার সে ভাগ্যটাও নেই। ফুফি, আমি তো তোমার মেয়ের মতোই, তাই না? কিন্তু কিছুদিন পর তো তুই চলে যাবি অন্যের বাড়িতে, তখন তো চাইলেও তোকে আর আমি দেখতে পারবো না রে মা। জিনের কথা শেষ হতে না হতে তেই জিনকে শক্ত করে জড়িয়ে নেয়। আর তেই ভাবে, ফুফি, আমিও যে অন্য কোথাও যেতে চাই না। আমিও যে সারাটা জীবন এখানে বাড়িতে তোমার সাথে থাকতে চাই, তোমার ছেলের বউ হয়ে। আচ্ছা, এখন ছাড়, তুই জাঙ্কুকের রুমে গিয়ে ঘুমা। জাঙ্কুক তো আর আজ সারা রাত বাসায় আসবে না, আর সকালে ফিরলেও দেরি হবে। ও রুমে অনেকগুলো বই আছে, তুই চাইলে বই পড়তে পারবি। আমি এগুলো গুছিয়ে আসছি। না না পুপি, তুমি সরো তো, আমি এগুলো করে দিচ্ছি, তুমি গিয়ে রেস্ট নাও। বলে তে জিনকে জোর করে রান্নাঘর থেকে বের করে দিল আর নিজে গিয়ে বাকি কাজগুলো সেরে নেয়। রাত প্রায় 1:30। হঠাৎ করে দরজার কলিং বেল বেজে ওঠে পরপর 2 বার। তে তখনও জাঙ্কুকের রুমে বসে বই পড়ছিল। কলিং বেলের শব্দ শুনে তে ভাবছে, আরে এত রাতে কে এলো? কোনো চোর না তো? ওরে বাবা, আমি এখন কি করব? আরে ধুর, চোর কি কলিং বেল বাজিয়ে আসে নাকি? তাহলে কে আসতে পারে? জাঙ্কুক না তো? না, জাঙ্কুক তো আসার কথা না। তাহলে তখনই আবারও কলিং বেল বেজে উঠল। না না, এভাবে কলিং বেল বাজতে থাকলে ফুফা ফুফি দুজনেই জেগে যাবে। তার চেয়ে বরং আমি গিয়ে দেখি কে এসেছে। দরজা খুলবো না, লুকিং গ্লাস দিয়ে দেখবো আগে কে এসেছে। যে বাবা সেই কাজ। তাই চলে যায় দরজার সামনে। লুকিং গ্লাস দিয়ে বাইরে তাকাতে দেখলো জাঙ্কুক দুলু দুলু হয়ে দাঁড়িয়ে আছে বাড়ির বাইরে দরজার সামনে। তাই তখন দ্রুত দরজাটা খুলে দিতেই জাঙ্কুক এসে তার গায়ের উপরে পড়ে। তাই কোনোভাবে জাঙ্কুককে সামলে নেয়। তাই দরজাটা বন্ধ করে জাঙ্কুককে নিয়ে রুমে চলে যায়। জাঙ্কুক এতটাই ড্রাঙ্ক ছিল যে ভালোভাবে হাঁটতেই পারছে না। জাঙ্কুক বারবার পড়ে যেতে নেয়। তাই কোনোভাবে জাঙ্কুককে রুমে নিয়ে যেতেই জাঙ্কুককে বিছানায় শোয়াতে যাবে, ঠিক তখনই জাঙ্কুক তার গায়ের উপরে বিছানায় পড়ে যায়। তার গায়ের উপরে জাঙ্কুকের শরীর স্পর্শ করে যায়। জাঙ্কুকের গরম নিঃশ্বাস বারবার তার ঘাড়ে পড়তে থাকে। এতে করে তার শরীরে অন্যরকম এক কাঁপুনি তৈরি হয়। তার নিঃশ্বাস ভারী হয়ে যায় মুহূর্তেই। এই মুহূর্তটায় তার মনে অন্যরকম এক অনুভূতি কাজ করছে। তার চোখ বন্ধ করে সেই অনুভূতি অনুভব করে। এই প্রথম জাঙ্কুক আর তেই এতটা কাছাকাছি। তার সারা শরীর জাঙ্কুকের শরীরের সাথে লেগে আছে। তার বুকটা বারবার ঘন ঘন নিঃশ্বাসে উপর নিচ হচ্ছে। এর সাথে জাঙ্কুকও। তার শরীরের নিয়ন্ত্রণ যেন মুহূর্তেই হারিয়ে যেতে থাকে জাঙ্কুকের শরীরের স্পর্শে। তাই যেন কিছু অনাকাঙ্ক্ষিত জিনিসের প্রত্যাশায় বিভোর। কিন্তু না, তাই পরক্ষণে নিজেকে সামলে নিয়ে জাঙ্কুককে নিজের বুকের উপর থেকে সরিয়ে দিতে নিলে জাঙ্কুক তার হাত দুটো শক্ত করে বিছানার সাথে চেপে ধরে। তাই চমকে যায়, হাত ছাড়াতে চেষ্টা করে কিন্তু পারে না। জাঙ্কুক নেশার ঘরে তাকে বলতে থাকে, তেই আই লাভ ইউ তেই, আমি তোকে খুব ভালোবাসি। তোকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা আমি শেষ হয়ে যাচ্ছি। প্লিজ তেই, আমাকে মানা করিস না। প্লিজ তেই, আমাকে মানা করিস না। আমাকে তোর নেশায়, তোর শরীরের প্রতিটি অঙ্গের নেশায় ডুবতে দে। আমি আর পারছি না তেই, আমি তোর নেশায় ডুবে যেতে চাই। প্লিজ তেই। তেই বুঝতে পারছে
জাঙ্কুক নেশার ঘরে এসব বলছে। নেশা কেটে গেলে এসব হয়তো জাঙ্কুকের আর মনেই থাকবে না, আর সেটাতে খুব ভালোভাবে জানে। আর সেটা তে মেনে নিতে পারবে না, কারণ একটা মেয়ের কাছে তার সতীত্বটাই তার অমূল্য সম্পদ, আর এই সম্পদের অবহেলা কোনো মেয়ে সহ্য করে নিতে পারে না। কিন্তু কেন যেন তেরবার জাঙ্কুকের কথার নেশায় পড়তে ইচ্ছে করছে সেই সুখের সমুদ্রের অতল পানিতে ঝাঁপ দিতে, কিন্তু তার বিবেক থেকে সাড়া দেয় না। ছাড়ুন, প্লিজ জাঙ্কুক ছাড়ুন, আমার আমার পক্ষে এটা করা সম্ভব না, এটা অন্যায়, এটা ঠিক না। আপনি এখন নেশার ঘরে আছেন জাঙ্কুক, আপনি আপনি ঘুমিয়ে পড়ুন প্লিজ, এটা আমি পারবো না, আপনি সরুন প্লিজ বলেই তে জাঙ্কুককে সরাতে গেল, কিন্তু জাঙ্কুক তেকে লিপ কিস করে দেয় মুহূর্তেই। তে চোখ বন্ধ করে ফেলে। এই প্রথম কোনো পুরুষের ঠোঁটের স্পর্শ তে অনুভব করলো। তের চোখের কোণ বেয়ে এক ফোঁটা নোনা জল এসে গড়িয়ে পড়লো। তবে এই জল কি সুখের নাকি কষ্টের? জাঙ্কুকের স্পর্শেতে আর নিজেকে জাঙ্কুকের কাছ থেকে ছাড়ানোর জন্য বৃথার চেষ্টা করলো না, কারণ তেই জানে তেই চাইলেও এই মুহূর্তটা থেকে বেরিয়ে আসতে পারবে না। তাই তেও আর নিজেকে বাধা দিয়ে রাখলো না। জাঙ্কুকের সাথেও নিজেও চলে গেল জাঙ্কুকের নেশায় নিজেকে মাতাল করতে। জাঙ্কুক একে একে তে সব কাপড় খুলে ফেললো, সাথে নিজেরও। তে লজ্জার চোখ বন্ধ করে ফেলে, আর দুজনে পাড়ি দেয় ভালোবাসার এক অতল সমুদ্রে। জাঙ্কুক প্লিজ, এটা অন্যায়, এটা ঠিক হচ্ছে না, প্লিজ আমাকে ছেড়ে দিন, প্লিজ প্লিজ ছেড়ে দিন, এটা অন্যায়, এটা পাপ, আমাকে প্লিজ ছেড়ে দিন, প্লিজ জাঙ্কুক। একদম চুপ, কথা বলবি না, প্লিজ চুপ কর, আমাকে তোর নেশায় ডুবে যেতে দে প্লিজ। জাঙ্কুক প্লিজ, এটা অন্যায়, এটা পাপ, জাঙ্কুক প্লিজ, প্লিজ জাঙ্কুক প্লিজ। ভোর 5টা, তার হঠাৎ ঘুম ভেঙে যায়। চোখ মেলে পাশে তাকাতে দেখলো জাঙ্কুক তার পাশে খালি গায়ে শুয়ে আছে। মুখটা পুরো বাচ্চাদের মতো, কতটা নিষ্পাপ দেখাচ্ছে। মুহূর্তে তে রাতের কথা মনে পড়ে যায়। তে তড়িঘড়ি হয়ে জাঙ্কুকের পাশ থেকে উঠে যায় আর নিচে পড়ে থাকা কাপড়গুলো তুলে গায়ে পরে নেয়। না, কোনোভাবে এই ব্যাপারটা কাউকে জানতে দেওয়া যাবে না, না হলে সবাই আমাকেই ভুল বুঝবে, বিশেষ করে ফুফা আর জাঙ্কুক। আমি চাই না কেউ এটা জানুক, আর আমি এটাও জানি কাল রাতে আমার আর জাঙ্কুকের মাঝে যা যা হয়েছে, জাঙ্কুকের সেসব কিছুই মনে থাকবে না। কিন্তু আমার কি হবে? আমার তো কিছুই রইলো না, আমার তো সব শেষ। কিন্তু না, আমি এতে করে জাঙ্কুকের একার কোনো দোষ দিতে পারবো না, দোষটা আমারও আছে। আমি যদি তখন জাঙ্কুকের সাথে সাই না দিতাম তাহলে হয়তো এমন কিছুই হতো না। কিন্তু আমিও যে তখন নিরুপায় ছিলাম। না, এইসব নিয়ে আমি পরে ভাবতে পারবো। আমাকে যেভাবে হোক বাসা থেকে বেরিয়ে যেতে হবে, আমাকে বাসা যেতে হবে। কথাগুলো ভেবে তাই জাঙ্কুকের রুম থেকে বেরিয়ে যায়। সকাল 8টা, জাঙ্কুকের ঘুম ভেঙে যায়। আস্তে করে জাঙ্কুক চোখ মেলে তাকায়, মাথাটা প্রচন্ড ভার হয়ে আছে। জাঙ্কুক আস্তে আস্তে বুঝতে পারছে এটা তার রুম। জাঙ্কুকের তখন মনে পড়ল কালকে রাতে পার্টির কথা। পার্টিতে বন্ধুদের সাথে অতিরিক্ত পরিমাণে ড্রিঙ্ক করার ফলে জাঙ্কুক প্রচুর ড্রাঙ্ক হয়ে যায়। পরে ওর কিছু বন্ধুরা মিলে জাঙ্কুককে ওর বাড়িতে নিয়ে আসে। জাঙ্কুকের এতটুকুই মনে আছে, আর বাকিটা কিছুই মনে নেই। হয়তো জাঙ্কুক কখনোই সে ঘটনার কথাটা মনেও করতে পারবে না।
তার বাড়িতে এসে কোনোভাবে নিজের রুমে এসে ওয়াশরুমে গিয়ে ঝর্ণা ছেড়ে ঝর্ণার নিচে বসে চিৎকার করে কান্না করতে থাকে। এটা আমি কি করলাম, কিভাবে করতে পারলাম আমি এটা? আমি জানি জাঙ্কুকের এসব কিছু মনে থাকবে না, এমনকি আমিও কখনো জাঙ্কুকের ব্যাপারে কিছু বলতে পারবো না। আমি এখন কি করব? আমার যে কিছু করার নেই, আমি কিচ্ছু জানি না। আমার জীবনটা যে এখানে শেষ হয়ে গেল। সেই রাতের পর থেকে তে আর জাঙ্কুকদের বাসায় তেমন একটা যায় না, জাঙ্কুকের মুখোমুখি হয় না। কিভাবে তে জাঙ্কুকের সামনে গিয়ে দাঁড়াবে? জাঙ্কুক না জানলেও তে যে সবটা জানে। জাঙ্কুক বিষয়টা বেশ লক্ষ্য করেছে, কিন্তু বুঝতে পারছে না তে কেন জাঙ্কুকের সামনে আর আগের মতো আসছে না, কথা বলে না। জাঙ্কুক ভাবছে, তে কেন আমার সাথে কথা বলে না? কিছু কি হয়েছে ওর? কিন্তু কি হয়েছে আমি তো সেটাই বুঝতে পারছি না। এভাবেই কেটে গেল প্রায় 3 মাস। তের ভিতরে একটা ভয় কাজ করছিল। তে ভেবেছিল তে যদি কনসিভ করে তখন কি হবে, তখন তো তের মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। কিন্তু না, আল্লাহর রহমতে এমন কিছুই হয়নি। দেখতে দেখতে এমনই একটা রাত আসে তের জীবনে, যেই রাত তের পুরোটা জীবনকে বদলে দেয়। হয়তো এটাই ছিল তার জীবনের অনাকাঙ্ক্ষিত নতুন এক মোড়। রাত প্রায় 2টো বাজে। তের ফোনের রিংটনের শব্দে তের ঘুমটা ভেঙে যায়। তে চমকে ওঠে। এত রাতে কল করার মতো তো কেউ নেই আমাকে, কে কল দিল? তেই ঘুম ঘুম চোখে ফোনটা হাতে নিয়ে দেখে জাঙ্কুকের নাম্বারটা ভেসে আছে ফোনের স্ক্রিনে। নামটা দেখতেই তের শরীর কাঁপতে লাগলো। কাঁপা কাঁপা হাতে ফোনটা রিসিভ করলো তে। হ্যালো, এখনই নিচে নাম, আমি তোর বাসার সামনেতেই, নিচে নেমে আয়। এত রাতে আপনি আপনি এখানে? জাঙ্কুক, কোনো সমস্যা? আর ইউ ওকে? কিন্তু ওপাশ থেকে কোনো জবাব পেল না তে। কোনো উত্তর না পেতে দ্রুত তার বাসার নিচে জাঙ্কুকের কাছে চলে যায়। তে দেখলো জাঙ্কুক উস্কো খুস্কো হয়ে গাড়ির সাথে ঢুলে আছে। তে দ্রুত জাঙ্কুকের কাছে যায়, আর কাছে যেতেই তের নাকে অন্যরকম একটা গন্ধ ভেসে আসে। তে বুঝতে পারলো জাঙ্কুক আজও ড্রিঙ্কস করেছে, তবে সেদিনের তুলনায় আজকে জাঙ্কুককে একটু কমই ড্রাঙ্ক মনে হলো। সেদিনই প্রথম জাঙ্কুক ড্রাঙ্ক অবস্থায় তেদের বাড়ির সামনে এসেছে। এর আগে কখনোই আসেনি, তবে হ্যাঁ, মাঝে মাঝে ড্রাঙ্ক হয়ে জাঙ্কুক তেকে কল করে কলে উল্টাপাল্টা কথা বলতো। জাঙ্কুকের এমন উল্টাপাল্টা কথাগুলো শুনলে তের মনে আবেশের ঝড় তুলে যায়। সেই রাতের ঘটনার পর তে যদিও জাঙ্কুকের সাথে তেমন কথা বলতো না, কিন্তু জাঙ্কুক প্রতিনিয়ত থেকে কল করে উল্টোপাল্টা কথা বলা বন্ধ করেনি। তের মনে হতে লাগলো সে রাতের পর থেকে জাঙ্কুক কেন যেন তের প্রতি আরো আগ্রহ হয়ে গিয়েছে। যদিও তে সম্পূর্ণ এড়িয়ে চলতো জাঙ্কুককে, কিন্তু জাঙ্কুক না। তবে আজকের জাঙ্কুককে সম্পূর্ণ আলাদা মনে হচ্ছে তের কাছে। তে বুঝতে পারে জাঙ্কুক ড্রাঙ্ক হলেও সম্পূর্ণ জ্ঞান আছে তার। জাঙ্কুককে দেখে মুহূর্তে তের মনের সব ক্ষোভ, রাগ, অভিমান যেন নিমিষেই শেষ হয়ে গেল। জাঙ্কুক যে কতটা রোমান্টিক তে সেই দিনই প্রথম বুঝতে পারে। নেশায় বুঁদ হয়ে থাকা জাঙ্কুক তেকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আর শুধু একটা কথাই বলতে থাকে, আই লাভ ইউ, আই লাভিং ইউ, আই লাভস ইউ, লাভিং ইউ, লাভ ইউ তেই বলেই তার ঠোঁটটা স্পর্শ করতে থাকে। জাঙ্কুকের এমন হৃদয় কাড়া স্পর্শে তের মনের আকাঙ্ক্ষাও যেন দ্বিগুণ বেড়ে গিয়েছে। তবে মুহূর্তেতে সে রাতের কথা মনে পড়ে যায়, আর তখনই তাই জাঙ্কুককে বাধা দেয়। না না জাঙ্কুক, এটা ঠিক না, এটা অন্যায়। আপনি এখন নেশার ঘরে আছেন, আপনার নেশা কেটে গেলে আপনার এসব কিছুই মনে থাকবে না। প্লিজ জাঙ্কুক, আমাকে যেতে দিন, আর আপনি আপনি আপনার বাসায় চলে যান, প্লিজ জাঙ্কুক। কোনো কথা বলবি না। আর আমি নেশার ঘরে থাকলে যদি পরে সব ভুলেও যাই, তাহলে তুই আমাকে সবটা বলবি, সবটা মনে করিয়ে দিবি। আর শুধু নেশার ঘরে কেন, আমি তোকে সত্যি সত্যি খুব ভালোবাসি তাই প্লিজ আমাকে বাধা দিস না। আমার ভালোবাসা মিথ্যা না রেতে
আমি আমি তোকে খুব ভালোবাসি। তুই তুই কেন কেন আমার সাথে এতদিন কথা বলিসনি বলতে? কেন তুই আমাকে এড়িয়ে গিয়েছিস বল আমায়। তুই জানিস আমার কতটা কষ্ট হয়েছে তোর সাথে কথা না বলতে পেরে, তোকে না দেখতে পেয়ে আমি কতটা কষ্টে ছিলাম এতদিন। তুই কি সেটা বুঝতে পারছিস তাই প্লিজ আমার 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 ভালোবাসা মিথ্যা না আমি আমি জানি তুইও আমাকে ভালোবাসিস, তুইও আমাকে পছন্দ করিস। তাহলে তাহলে বাধা কিসের? আমি আমি কোনো কিছু শুনতে চাই না আমি তোকে ভালোবাসি ব্যাস। আর আমি আমি আমার সেই ভালোবাসার অধিকারে আমি তোর কাছে এসেছি। আমাকে প্লিজ বাধা দিস না প্লিজ। আমি আমি তোকে আমার করে পেতে চাইতেই আজকে রাতের জন্য প্লিজ জাঙ্কুক কথাগুলো বলতে থাকে আর তেকে একে একে তের ঘাড়ে, ঠোঁটে, চোখে, সারা মুখে লিপ কিস করতে থাকে। এতে করে তের পুরো শরীর কাঁপতে থাকে। জাঙ্কুকের স্পর্শ যেন উপেক্ষা করে যাওয়াটা তের জন্য কষ্টকর ছিল। এই নিয়ে দ্বিতীয়বার জাঙ্কুকের এতটা সন্নিকটে সান্নিধ্যে এটা ভাবতেও যেন তের পুরো শরীরে কাঁটা দিয়ে শিউরে ওঠে। এরই মাঝে জাঙ্কুক হঠাৎ করে গাড়ির দরজাটা খুলে থেকে গাড়ির ভিতরে নিয়ে বসায়। সব দিক বেদিক ভুলে গিয়ে জাঙ্কুক থেকে লিপ কিস করা শুরু করে। বাধা দিতে গিয়েও বাধা দিল না। জাঙ্কুক নেশার ঘরে আজও তের সাথে ডুবে যায় অতল সমুদ্রে। জাঙ্কুক প্লিজ ছাড়ুন। না জাঙ্কুক প্লিজ ছাড়ুন। চুপ, একটা কথাও না, একটা কথাও বলবি না। শুধু আমাকে আমার ভালোবাসার কাছে ভালোবাসার নেশায় ডুবতে দে প্লিজ প্লিজ জাঙ্কুক। জাঙ্কুকের সাথে ইন্টিমেট করা অবস্থায় ভাবতে থাকে, আমি জানি না আমি কেন দ্বিতীয়বারও এমন ভুলের পথে পা দিলাম, কিন্তু আমি যে নিরুপায়। আমিও যে জাঙ্কুকে খুব ভালোবাসি। জাঙ্কুকের ভালোবাসা উপেক্ষা করা আমার পক্ষে সম্ভব না। আমি আমি জাঙ্কুকে ছাড়া বাঁচবো না। আমি এটা খুব ভালো করে বুঝতে পেরেছি। আমি কি করব? আমি যে জাঙ্কুককে বাধা দিতে পারি না। আমি যে জাঙ্কুককে ভালোবাসি। প্রায় 1 ঘন্টা পর জাঙ্কুক থামলো। তখনও তারা দুজনেই গাড়ির ভিতরে। জাঙ্কুক তার বুকের ওপর মাথা দিয়ে শুয়ে আছে। ঠিক তখনই জাঙ্কুকের ফোনটা বেজে ওঠে। ভয় পেয়ে যায়। জাঙ্কুককে কোনোভাবে ধাক্কা দিয়ে সরিয়ে ফেলে নিজের জামা কাপড়গুলো পরে নেয়। জাঙ্কুকের তখন কোনো হুঁশ নেই। কোনোভাবে জাঙ্কুককে ওর কাপড়গুলো পরিয়ে দিয়ে কলটা রিসিভ করে। কলটা ছিল জাঙ্কুকদের ড্রাইভারদের। ড্রাইভারকে বলে জাঙ্কুককে এসে যাতে নিয়ে যায়। তার রুমে চলে যায়। কোনোভাবে নিজেকে ফ্রেশ করে সে বিছানায় বসে কান্না করতে থাকে। আমি আসলে কি চাই? আমি যা চাই সেটা তো কোনোদিনও সম্ভব না। কেন আমি বারবার জাঙ্কুকের ডাকে সাড়া দিয়ে ফেলি? কেন ওর কাছে গেলে, ওর স্পর্শ পেলে যে আমি নিজেকে আর আটকে রাখতে পারি না? এর ভবিষ্যৎ কি? আর জাঙ্কুক যে বলেছে উনি আমাকে ভালোবাসে, এটা কি সত্যি? না, এটা সত্যি হবে কিভাবে? এটা সত্যি না। এটা তো উনি নেশার ঘরে বলেছে। আমি জানি সেদিন সেই রাতের মতো সে রাতেও তিনি নেশার ঘরে ছিল। আজও তাই। না, আমি আর ভাবতে পারছি না। আমি জানি আমাদের পরিবার আমাদের সম্পর্কের কথা শুনলে কোনোদিনও মেনে নেবে না। আরে জাঙ্কুকে তো মেনে নিবে না। আমার যে মরে যেতে ইচ্ছে করেছে এখন। না, আমি জাঙ্কুকে সবটা বলবো, কিন্তু কিভাবে? আমি যার কিছু ভাবতে পারছি না। আমি কি করবো আমি বুঝতে পারছি না।
তাই সেই দিনও সারাটা রাত কান্না করে কাটিয়েছে, কারণ একে একে দুইবার তার জীবনের সাথে ঘটে গিয়েছে এক অনাকাঙ্ক্ষিত কালো অধ্যায়। এখনো জাঙ্কুকের শরীরের স্পর্শের কথা মনে পড়লে তার সারা শরীর কেঁপে ওঠে, কাঁটা দিয়ে ওঠে। সে রাতের ঘটনার পর থেকেই তাই জাঙ্কুকে আরো বেশি করে এড়িয়ে চলতে শুরু করলো। ভয়, লজ্জা, অভিমান, অভিযোগ, রাগ, সুখ, দুঃখের মাঝে তে বেছে নিয়েছে আলাদা পথ। কিন্তু জাঙ্কুক থেকে খুঁজতে কোথায় না গিয়েছে, তার বাড়িতে, ভার্সিটিতে, প্রাইভেটে, সবখানে এসে হাজির হতো জাঙ্কুক। কিন্তু তাই হাজারো বাহানা দেখিয়ে জাঙ্কুকের সামনে যায়নি, আর সেটা তার চোখে স্পষ্ট। সে রাতের পর প্রায় 3 দিন পরে তে চলে যায় তার নানুর বাড়ি। মাত্র 2 দিন হয়েছে এখানে এসেছে, তাই কোনোভাবে নিজেকে সান্ত্বনা করতে পারছিল না বলে নানুর বাড়িতে আসে। এখানে এসে যদি মনটা একটু ভালো হয় সেই ভেবে 2 দিনের ভেতরে তার ফোনে তার বাবার একটা কল আসে। তাই কলটা রিসিভ করে হ্যালো বলারও কোনো সুযোগ পেল না। তার আগেই জাঙ্কুক ফোনের ওপাশ থেকে চিৎকার করে বলে ওঠে, তুই এখনই আমার সামনে আসবি, তেই এখনই মানে এখনই বলে ফোনটা কেটে দেয় জাঙ্কুক। ফোনটা কেটে জাঙ্কুক আর তার অপেক্ষা করলো না, নিজে চলে গেল তার নানুর বাড়ি। আর সেখানে গিয়ে সবার আড়ালে তেকে নিয়ে তৎক্ষণাৎ বিয়ে করে ফেলে। তাই হাজারো বারণ করেছিল জাঙ্কুককে, কিন্তু জাঙ্কুক সেটা শোনেনি। তেই আমি জানি আমার প্রতি তোর অনেক রাগ, অনেক অভিযোগ, অনেক অভিমান। তুই কি ভেবেছিস আমি সেদিন তোর সাথে নেশার ঘরে বলেছিলাম আমি তোকে ভালোবাসি? না রে তেই, আমি সত্যি সত্যি তোকে ভালোবাসি। আর তোকে ভালোবাসি বলে তোর সাথে সেদিন গাড়িতে আমি সেদিন নিজেকে কোনোভাবে কন্ট্রোল করতে পারিনি রে তেই। আর সেদিনের পর থেকেই আমার ভিতরে একটা অপরাধ বোধ কাজ করেছিল। আর তুই কি করলি? তুই আমার থেকে নিজেকে লুকিয়ে রাখলি। আমি জানি তুই ইচ্ছে করে আমার সামনে আসতি না। হয়তো তুই এটাই ভেবেছিস যে আমি নেশার ঘরে তোর সাথে যা যা করেছি, নেশা কেটে গেলে আমার আর কিছুই মনে থাকবে না, তাই না তেই? কিন্তু বিশ্বাস করতেই আমার সব মনে আছে, আমি কিচ্ছু ভুলিনি। আর সেই দিনই আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে আমি তোকে বিয়ে করব। কেউ মানুক আর না মানুক আমাদের এই বিয়ে। আমি আমার ভালোবাসার জন্য সব কিছুর ঊর্ধ্বে যেতে পারি। আর সে রাতের জন্য আই এম সরি তেই, আই এম রিয়েলি সরি বলে জাঙ্কুকের হাতটা শক্ত করে ধরে কান্না করে দেয়। তেই তখন জাঙ্কুকের চোখের দিকে তাকিয়ে বলে, আপনি কি জানেন জাঙ্কুক, আপনাকে আমার ভালো লাগে, আমিও যে আপনাকে ভালোবাসি। কথাটা বলে তে আর জাঙ্কুক দুজনকে শক্ত করে জড়িয়ে ধরে। জিনের ভাইয়ের মেয়ে আর ছেলের খাতিরে জিন তেকে বউ হিসেবে পেয়ে মহা খুশি হলেও জাঙ্কুকের বাবা আরেম ও তার পরিবার তাদের বিয়েটা মেনে নেয়নি। আরেম তো প্রায় তেকে বলেই ফেলেছে, কত টাকা হলে তুমি আমার ছেলের জীবন থেকে চলে যাবে বলো? বয়সে বড় হয়ে কিভাবে পারলে হাঁটুর বয়সী একটা ছেলেকে বিয়ে করতে? তোমার লজ্জা করলো না? বলো কত টাকা চাই তোমার? বাবা তুমি আর একটা কথাও তেকে বলবে না, আমি তেকে ভালোবাসি, তেই আমার বিয়ে করা বউ। বাবা কি কাজ করো তুমি? নিজেই তো চলো আমার টাকায় ইন্টার পড়ুয়া ছেলেকে কেউ চাকরি দেবে? 2 দিন পর যখন টাকার অভাবে না খেয়ে থাকবে তখন দেখবো কোথায় থাকে তোমার এই দাপট, কোথায় থাকে তোমার এই ভালোবাসা। আর তুমি, আরে জিনকে উদ্দেশ্য করে কথাটা বলে, আজ তোমার আশকারা পেয়ে তোমার ছেলে এত বড় একটা অন্যায় করেছে, আমার সাথে গলা উঁচু করে কথা বলছে, ওই মেয়েকে বিয়ে করেছে। আমি চাই না ওই মেয়ে আমার বাড়িতে থাকুক। যদি ওই মেয়ে আমার বাড়িতে থাকে তাহলে তুমি এই বাড়িতে থাকতে পারবে না জিন। আরেমের কথা শুনে জিন অঝরে কান্না করতে থাকে। জাঙ্কুক রাগে ফুলতে থাকে, তার চোখেও পানি। তার মনে হচ্ছে আজ নিজেকে বিক্রি করা মাল মনে হচ্ছে। সবার ধারণা হয়তো জাঙ্কুক 2 দিন সংসার করে না চলতে পারলে জাঙ্কুক আমাকে ছেড়ে চলে যাবে, আর আমিও জাঙ্কুককে ছেড়ে দেব। তাই ভাবনাগুলো ভাবতে থাকে।
তবে তে সব ভাবনা ভুল প্রমাণ করে দিল জাঙ্কুক। জাঙ্কুক তার হাতটা ধরে ওর বাবার সামনে গিয়ে বলে, আমি আমার বউকে এই বাড়িতে রাখবো না, পারলে রাস্তায় গিয়ে থাকবো, তবুও তোমার এই জাহান্নামে আমি আমার বউকে রাখবো না। যেখানে আমার স্ত্রীর কোনো সম্মান নেই সেখানে আমি আমার স্ত্রী, কেউই তোমার এই বাড়িতে থাকবে না। জাঙ্কুক এবার তার হাত ধরে তার মায়ের কাছে যায়, মাকে জড়িয়ে ধরে বলে, মা, আমাকে তুমি ক্ষমা করে দিও, আমি নিরুপায়, আমি তেকে খুব ভালোবাসি মা, আর তাই আমি তোমাদের না জানিয়ে ওকে বিয়ে করেছি। আমাদের দোয়া করো মা, আমরা যাতে সুখে থাকতে পারি। আমি জানি তোমরা আমাদের এই বিয়ে কখনোই মানতে না, তাই তোমাদের অমতে আমাকে তেকে বিয়ে করতে হয়েছে মা। আমাকে আমাকে তুমি ক্ষমা করে দিও মা। আমি আমি সব সময় তোদের দোয়া করি বাবা, আর আমি অনেক খুশি হয়েছি যে তুই তেকে বিয়ে করেছিস। তোরা সুখে থাক। মারে, আমার ছেলেটাকে তুই দেখে রাখিস মা, ও ছোট মানুষ, একটু রাগী, ওকে তুই দেখে রাখিস মা। ফুফি, তুমি আমাকে মাফ করে দিও, আমি আমি ভুল করে ফেলেছি। পাগলি মেয়ে, তুই কোনো ভুল, কোনো অন্যায় করিসনি। আমি তো তোকে আমার ছেলের বউ করতেই চেয়েছিলাম। আর কিসের ফুফি? হ্যাঁ, আমি এখন থেকে তোর মা, শাশুড়ি মা। বল মা, মা বলে ডাক। মা, আল্লাহ আমার সকল আশা পূরণ করেছে, আমার আর কিছুই চাওয়ার নেই। তোরা ভালো থাকলে আমিও ভালো থাকবো। মা, আমরা আসি, আল্লাহ হাফেজ। বলেই জাঙ্কুক তার হাতটা ধরে বাড়ি থেকে বেরিয়ে যায়। যে নজরে কান্না করতেই থাকে। পেছন থেকে আরেম চেঁচিয়ে চেঁচিয়ে জাঙ্কুককে উদ্দেশ্য করে বলতে থাকে, জাঙ্কুক, তুমি কিন্তু ভুল করছো। জাঙ্কুক, তুমি যদি আজকে এই বাড়ি থেকে চলে যাও তবে মনে রেখো, তোমার জন্য এই বাড়ির দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। জাঙ্কুক। জাঙ্কুক বাবার কোনো কথা না শুনে তেকে নিয়ে চলে যায়। তেকুকের বিয়ের আজ 4 মাস হতে চলেছে। জাঙ্কুক প্রতি রাতেই তেকে জড়িয়ে ধরে ঘুমায়। ছোট্ট একটা রুম ভাড়া নিয়েছে তারা, তাদের ছোট সংসার। তের কাছে যেন আজও সবটা স্বপ্নের মতোই লাগে। এই ছোট সংসারে তারা দুজন খুবই সুখী দম্পতি। জাঙ্কুক একটা ছোট চাকরি করে আর তেই কিছু বাচ্চাদের পড়ায়। এই নিয়ে তাদের ছোট সংসার খুব সুখে কাটে। তের বাবা যেই হোক জাঙ্কুককে বলেছিল, বাবা জাঙ্কুক, আমি তোমাকে কিছু টাকা দেই বাবা, তুমি একটা ছোটখাটো ব্যবসা শুরু করো। তের পরিবার সবাই ওদের বিয়েটা তখনই মেনে নিয়েছিল। না মামা, আমার বউ আমি আমার চাকরির টাকায় সুখে রাখবো, আমার কোনো সাহায্য লাগবে না মামা। জাঙ্কুক এখনো তের বাবা মাকে মামা মামি বলেই ডাকে। জাঙ্কুকের এমন কথা শুনে জেহব অবাক হয়ে যায়। জেহব ভাবছে, জাঙ্কুক যে ছেলেটা নিজে কিছু করতো না কখনো কোনোদিনও, যেই ছেলে গাড়ি ছাড়া কখনোই হাঁটা চলাও করতো না, আর সেই ছেলে হঠাৎ এমন কষ্ট নিজেকে কিভাবে সুখী রাখছে। সাথে আমার মেয়েকে নিয়েও। আমি দোয়া করি ওরা সুখে থাকুক সারাটা জীবন। তাই তো মাঝে মাঝে জাঙ্কুককে জিজ্ঞাসা করতো, আপনার খুব কষ্ট হচ্ছে তাই না জাঙ্কুক? আমার তোকে পেয়েছি, আমার আর কি কষ্ট লাগবে বল? আমার কোনো কষ্ট হচ্ছে না, কারণ আমার পাশে তুই আছিস। আমার শুধু তোকেই লাগবে, আমার তোকেই চাই। বলেই জাঙ্কুক তেকে সাদরে জড়িয়ে নেয়, সাথে তেইও। এভাবে কেটে যায় প্রায় 6টি মাস। এদিকে এই সময়টার ভেতরে জাঙ্কুকের মা জিন প্রায় সময় ওদের বাসায় আসে। জিন অনেক বুঝিয়ে আরিমকে রাজি করে। আরিমও তখন জাঙ্কুকের বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর ছেলের অভাব বুঝতে পারে, সাথে জিনের অবস্থাও। জাঙ্কুকের বাড়ি ছেড়ে চলে যাওয়ার শোকে জিন দিন রাত কান্না করতে করতে অসুস্থ হয়ে গেছে।
এইসব দেখে আরেমের মন নরম হয়ে যায়। 6 মাস পর জিন আর আরেম দুজনেই আসে জাংকুকদের ছোট সংসার দেখার জন্য। জিন আর আরেম আসে তেকে ওদের বাড়িতে ফিরিয়ে নিতে, কিন্তু জাংকুক কঠিন গলায় জবাব দেয়, আমি যাব না ওই বাড়িতে, আর আমি কখনোই ফিরবো না। আমার স্ত্রী আমার সাথেই থাকবে, আমি কখনো তোমার ওই বাড়িতে যাব না বাবা। আরেম অনেকবার রিকোয়েস্ট করেও জাংকুককে রাজি করাতে পারল না। বাবাকেও ফিরিয়ে দিল জাংকুক। হঠাৎ একদিন জিন খুব অসুস্থ হয়ে যায়। মায়ের অসুস্থতার কথা শুনে জাংকুক তেকে নিয়ে ওদের বাড়িতে চলে যায়। ধীরে ধীরে তেকে সবাই মেনে নেয়। আরেমের সবচেয়ে কাছের একজন বন্ধুর মতো হয়ে যাইতেই আরেম থেকে নিজের মেয়ের মতো বন্ধুর মতো আপন করে নেয়, যেটা ছিল তের সবচেয়ে বড় পাওয়া। অথচ এই আরেমই একসময় তেকে বলেছিল জাংকুককে ছেড়ে দিতে, জাংকুকের জীবন থেকে চলে যেতে। তেই হয়ে যায় কিম পরিবারের বউ, জাংকুকের বউ। তেই ছিল সম্পূর্ণ সুখী এক নারী। কাউকেই পর লাগতো না তের কাছে, কারণ সবাই তো ছিল তের আপন। সুখে শান্তিতে কাটতে লাগলো তেকুকের ছোট্ট সংসার জীবন। ভালোবাসার অনেক শক্তি। ভালোবাসার মানুষ যদি পাশে থাকে তাহলে দুনিয়াটাকেও টক্কর দেওয়া যায়, দুনিয়ার সাথে লড়াই করা যায়, আর সেই লড়াইতে সফলও হওয়া যায়। ভালো থাকুক ভালোবাসার মানুষগুলো, বেঁচে থাকুক পৃথিবীর সকল ভালোবাসা। স্টোরিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবা। আর হ্যাঁ, বেশি বেশি করে আমাকে একটু সাপোর্ট করো আর্মিরা, বেশি বেশি করে আমাকে একটু সাপোর্ট করলে তোমাদের সাপোর্টে ভালোবাসায় আমি সামনের দিকে এগিয়ে যেতে আরও সাহস পাবো, আরও উৎসাহিত হব। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে, অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর বেশি বেশি করে শেয়ার করবে অন্য সব আর্মিদের কাছে, যাতে সবাই তেকুকের এই দুষ্টু মিষ্টি ভালোবাসার গল্পগুলো দেখতে পারে। ওকে, থ্যাংক ইউ আর্মিস, লাভ ইউ অল।